আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। অধিকাংশ হলেই পূর্ণ প্যানেলে জয় পাচ্ছে ছাত্রলীগ। অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন করল ৭ প্যানেল, পুনঃ তফসিল দাবি। সরকার দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পেরেছে বলেই আজ উন্নয়ন দৃশ্যমান, সংসদে প্রধানমন্ত্রী। বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা দৃশ্যমান নয়, মন্তব্য গণমাধ্যম সম্পাদকদের। দেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নতুন নেতৃত্ব বেছে নিতে দীর্ঘ ২৮ বছর পর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ছাত্রলীগ বাদে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল ও বাম দলগুলো সহ প্রায় সব প্যানেল। অভিযোগ উঠেছে ভোটের শুরুতেই ফাঁকা ব্যালট বাক্স না দেখানো, কৃত্রিমভাবে দীর্ঘ লাইন তৈরি করে রাখা সহ নানাবিধ অনিয়মের। গণমাধ্যম সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কড়া পাহারা ও প্রতিবাদের মুখে সিলমারা ব্যালট উদ্ধার করা হয় কুয়েত মৈত্রী হল থেকে। এছাড়া রোকেয়া হলের একটি কক্ষ থেকে লুকিয়ে রাখা ৩ ট্রাঙ্ক সিল না মারা ব্যালট পেপার উদ্ধার করেন শিক্ষার্থীরা। তবে রোকেয়া হলের ব্যালট পেপারগুলো ভুয়া দাবি করে এ পরিস্থিতি তৈরির জন্য কোটা আন্দোলনের নুরু, ছাত্রদলের অনেক ও বাম জোটের লিটন নন্দী জড়িত মন্তব্য করে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রশাসনকে জিম্মি করে এবং ব্যালট পেপার ছিনতাই করে তা ছড়িয়ে দেয়। এ কারণে তাদের প্রার্থিতা বাতিল করে মামলা করার দাবি ছাত্রলীগের। আর এই নির্বাচন বাতিল করে পুনঃ তফসিলের দাবি জানিয়েছে প্রগতিশীল বাম জোট ও ছাত্রদল সহ প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে এসব দাবি আমলে না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত। অপরদিকে ডাকসুর সাবেক নেতাদের অনেকে বলছেন ২৮ বছর পর এই নির্বাচন যতটা আশান্বিত করেছিল ভোট শুরুর মুহূর্ত থেকে একের পর এক অনিয়মের অভিযোগে ততটাই প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবারের ডাকসু নির্বাচন। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি, সাবেক সংসদ সদস্য ও ছাত্রদল নেত্রী নীলুফার চৌধুরী মনি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের তিনজনকে। মারুফা আক্তার পপি, আপনাকেই জিজ্ঞেস করি যে ডাকসু নির্বাচন কেমন হলো বলে আপনার মনে হলো? অ্যাবসলিউটলি একটা ফাইন এবং সুষ্ঠু, একটা নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন হয়েছে। ২৮ বছর পরে এই ডাকসু নির্বাচনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাকসু নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন ছাত্রী হিসেবে অংশগ্রহণ করার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভোটার এবং প্রার্থী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি মনে করি এই নির্বাচনের মাধ্যমে আমাদের তো মেন জাতীয় নেতৃত্বের সূতিকাগার বলেন বা কারখানা বলেন, নেতৃত্ব সৃষ্টির কারখানা হলো ছাত্র রাজনীতি। এর মাধ্যমে আমি আশা করি ছাত্র রাজনীতির মানে পথ বা দরজা প্রশস্ত হলো, যে দরজা দিয়ে আমরা ভবিষ্যতের অনেক ভালো ভালো নেতৃত্ব পাবো। তাতে দেখা যাচ্ছে যে সলিমুল্লাহ মুসলিম হল, আমার যতটুকু মনে পড়ছে শামসুন্নাহার হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, এই ৩টি হল ছাড়া আর সবগুলোতেই আসলে প্রায় পূর্ণ প্যানেলে ছাত্রলীগই জয়ী হচ্ছে। তো নেতৃত্ব আসলে বেরিয়ে আসতে পারলো কিনা তাতে, নাকি এটা একটা ছাত্রলীগের নেতৃত্বের প্রতিযোগিতা হলো? আচ্ছা দেখেন, আজকে মানে বিষয়টা হলো যে আপনি ছাত্রলীগ যে ভালো কাজ করবে মানে রেজাল্ট তো তারাই পাবে, তাই না? বাংলাদেশের ছাত্রলীগ বলেন বা আমরা স্বীকার করি আর না করি, বাংলাদেশের ছাত্রলীগ আজকের যে সরকার, হ্যাঁ, যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলটি ক্ষমতায়, এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের ছাত্রলীগ তার রাজনৈতিকভাবে পথ চলে। হ্যাঁ, আর বর্তমান আওয়ামী লীগের
বাংলাদেশের ছাত্রলীগ বর্তমানে আওয়ামী লীগের একটা মানে ভাতৃপ্রতিম বা সহযোগী মানে এই টাইপের একটা অর্গানাইজেশন। হ্যাঁ, যে কাজেই এটা সাধারণ মানুষ মনে করে আমরা সহযোগী বা অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম যে কোনো শব্দই ব্যবহার করি না কেন, সাধারণ মানুষ মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ হলো মাদার অর্গানাইজেশন, ছাত্রলীগ হলো ছাত্র সংগঠন। পাশাপাশি ধরেন যে না, আমাদের যে অন্যান্য অর্গানাইজেশন, ধরেন যে জাতীয় পার্টি যদি বলেন তো জাতীয় পার্টি মাদার অর্গানাইজেশন, ছাত্র সমাজে তাদের ছাত্র অর্গানাইজেশন, পাশাপাশি ওই মনিয়াপার যেটা দল করেন উনি বিএনপি করেন ওটাও ছাত্র দল, প্রিন্স ভাই যে কমিউনিস্ট পার্টি করেন তার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন। এটা আমরা যেভাবে ব্যাখ্যা করি বেসিক্যালি সাধারণ মানুষও মনে করে এটাই। কাজেই বিগত দিনগুলিতে ধরেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যে সমস্ত কাজকর্ম করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সরকারের আমলে দেশরত্ন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যতটা আন্তরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ধরেন মানে অবকাঠামোগত উন্নয়ন বলেন বা অথবা গবেষণা বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির মান উন্নয়ন বলেন বা পড়ালেখার বিষয়গুলি বলেন বা বিভিন্ন মানে ছাত্রী হল নির্মাণ, নতুন নতুন ছাত্র হল নির্মাণ, এই কাজগুলি এই আওয়ামী লীগ সরকার যতটুকু করেছে বিগত দিনে যে কয়টা সরকার ছিল এত উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো হয় নাই। কাজেই এই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো আর অন্ধ না, ওরা তো এই বিষয়াশয়গুলি দেখেছে। কাজেই তারা অবশ্যই মানে তাদের যোগ্য নেতৃত্ব মোটামুটি গত 10 বছর ধরে প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারতো ছাত্রলীগের যে ছাত্র দল বিশ্ববিদ্যালয়ে ছিল না, তারপরে যে নির্বাচন হলো এবং আপনি বলছেন যে সরকার প্রধানমন্ত্রী বিশেষভাবে খুবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অনেক কাজ করেছেন, উদ্যোগ নিয়েছেন। আমি আপনার কাছে যখন এরপরে আসবো আমি জানতে চাইবো যে তারপরে আসলে নির্বাচনের শুরুতে কেন সিলমারা ব্যালটই পাওয়া যেতে হবে। আর রুহিন হোসেন প্রিন্স, আপনাকে আগে জিজ্ঞেস করতে চাই, আরো কয়েকটি অভিযোগ বিষয়ে জিজ্ঞেস করবো মারুফা আক্তার পপিকে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল, আমরা তো লাইভ টিভিতেই দেখেছি যে মানে কি নিয়ে বিতর্ক, কি নিয়ে অভিযোগ, এর বাইরে বাকি তো 16টি হলে নির্বাচন হলো, কোনো কিছুর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নির্বাচন বর্জন করে দেওয়া, মানে এর কারণ কি? আসলে সুনির্দিষ্ট অভিযোগ নাই, মানে একটা বঞ্চনার বোধ থেকে, মানে নাকি অভিযোগের ভিত্তিতে? আমি বুঝতে পারি নাই। না, ধন্যবাদ আপনাকে। সুনির্দিষ্ট কোনটা বলতে চান? দেখুন, আমি কথা শুনছিলাম, আপনার উপস্থাপনা পপির কথা শুনছিলাম। আজকে সারাদিন বাংলাদেশের টেলিভিশনগুলো, অন্যান্য মিডিয়া বটেই আমি বাদ দিলাম, যে টেলিভিশনে বসে আমি কথা বলছি, সকালে আমি যে একটা দুইটা টেলিভিশন দিয়ে শুরু করেছিলাম তার মধ্যে ডিবিসি ছিল। তা সারাদিনের ডিবিসির ফুটেজ এবং বক্তব্য দেখলেই বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটা কেমন হয়েছে। লাইভও দেখিয়েছিলেন, যদিও এটা স্মরণ করতে হয় সংখ্যাগত নিয়ন্ত্রণ ছিল, তারপরেও আমরা যে জিনিসটা দেখলাম এটা স্পষ্ট। সুতরাং স্পষ্ট সুনির্দিষ্ট আমি জানতে চাচ্ছি মৈত্রী হল, রোকেয়া হল নিশ্চয়ই আসছে। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমি দেখলাম আমাদের ছাত্র সংগঠনের প্রার্থী লিটন নন্দী সহ অন্যরা এই নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছে এবং নতুন তফসিল ঘোষণা করছে। আমি প্রসঙ্গ করুন, শুধু তারা না, আমি বিকালের দিকে দেখলাম যে একটা বেসরকারি শিক্ষকদের টিম ছিল, ওনারাও পর্যবেক্ষণ করেছেন, পর্যবেক্ষক টিম গীতিয়া নাসরিন, তানজিমউদ্দিন খান সহ, তারাও যে রিকমেন্ডেশনগুলো দিয়েছে তার মধ্যেও আছে এটাকে বাতিল করে পুনঃতফসিল ঘোষণা এবং এটা করা। ধরুন কি, আপনি অভিযোগের জায়গাটা কি? আমাদের লিটনরা যে সমস্ত হলে গেছে, পরিষ্কার যে তারা বলছে এখানে দেখছে যে কোনো ছাত্রলীগ ছাড়া অন্য কোনো লোকজন এখানে নাই। আমাদের, আমি একাধিক নাম বলতে পারি, আমি নামগুলো ফ্যাক্টর না, যে ওইখানে লাইনের যে জ্যামটা করা হয়েছে এটাকে বুথ জ্যাম, লাইন জ্যাম, এটার মধ্য দিয়ে সে পর্যাপ্ত সেখানে যাওয়া যাচ্ছে না। এই ঘটনাবলী হচ্ছে অনেক বড় ঘটনা এবং এই ঘটনা কিন্তু হঠাৎ করে ঘটে নাই যে একেবারে প্রথম থেকে খুব একটা ভালো পরিবেশ ছিল, হঠাৎ করে এইটুক ঘটনা কেন তুমি বাদ দিলা, তা কিন্তু না। প্রথম দিন থেকেই এই অভিযোগগুলো পরিষ্কার করা হচ্ছে, বলা হচ্ছিল যে যেহেতু দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে, অনেকের অভিজ্ঞতা নেই, এই জটিলতা ছিল, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী থাকে বাইরে, হলে
গেস্ট রুম কালচারের নামে দীর্ঘদিন ধরে যেটা করা হয়েছে, আগেও ছিল, ক্ষমতাসীন এটা করেছিল, আগেও যারা ছিল, সেই জায়গা থেকে যদি আমি প্রকৃতপক্ষে ছাত্রদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, তাহলে ভোট কেন্দ্র সরিয়ে আনা দরকার। কথা ছিল, দেখেন, অত ওরা বোধহয় আইসাইডে ছিল না যে একটা স্বচ্ছ ব্যালটের কথা সবাই বলি, হঠাৎ করে ব্যালটের পজিশনটা কি দাঁড়ালো। কথা ছিল যে রাতে ব্যালট যাবে না, সকালে ব্যালট যাবে। এইখানে আপনার পোলিং এজেন্ট দেওয়া না দেওয়া নিয়ে এই যে বিতর্কগুলো ছিল, অর্থাৎ সমসুযোগের যে পয়েন্টগুলো আগে থেকে ছিল এর সমাধান হয়নি। তারপরও সবাই আশা করেছিল, কিসের ভিত্তিতে আশা করেছিল, এটাও আমার আরেকটা প্রশ্ন। ঠিকই, এটা বলতে প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, নিঃসন্দেহে এই প্রশ্ন, হ্যাঁ, এটা এই যে কথা যদি মানে বলেন, আপনি যদি আগে থেকেই বলেন আমার এই সুযোগ নাই, ওই সুযোগ নাই, লিফলেট আজকে কেন আমি বলছি, মানে বাম সংগঠনগুলো আগে যে অভিযোগ করছিলেন, আজকেও লিটন নন্দী বলেছেন যে তারা কোন কোন হলে লিফলেট পর্যন্ত দিতে পারেন না। আমি বলছি এই অভিযোগগুলো পরে কেন করেছিলাম আমি বলি যে আমি টকশোতে এসে, কারণ আমি তো একসময় ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছি। যদি বলেন আমার দিক থেকেও গতকাল রাত্রেও একটা অনুষ্ঠিত টকশোতে আমিও তো কিছুটা আশাবাদ ব্যক্ত করেছি। কোথায় জানেন, সেই আশাবাদটা পরিষ্কারভাবে ব্যক্ত করেছিলাম যে এত সবের পরেও আমরা শিক্ষকদের উপরে ভরসা রাখতে চাই। অন্ততপক্ষে শিক্ষকরা, যেটা 30শে ডিসেম্বরের ভোট 29শে ডিসেম্বরে হয়ে গেছে, ওই জায়গাটায় হবে না। অন্ততপক্ষে শিক্ষকরা একটা দায়িত্বশীল আচরণ করবেন, ছাত্রদের এই যে প্রশ্নগুলোর সব সমাধান তারা করবেন। আমরা ভেবেছিলাম যাদেরকে আমরা স্যার বলি, শিক্ষক আমাদের শ্রদ্ধাভাজন মানুষ, তারা অন্ততপক্ষে এই দায়িত্বশীল আচরণ করবেন, কিন্তু আমরা দেখলাম সেটাও তারা করতে পারলেন না। বরঞ্চ ওই যে যেটা আপনি বললেন, যে হলের কথা বললেন, কুয়েত মৃত্যু হলে আগের দিনের কি বলে যে ভোটের সিলতে এবং অন্য জায়গায় এই সংকটগুলো হলো। সুতরাং এই সংকটের প্রেক্ষিতে আমি একজন ছাত্র আন্দোলনের সাবেক কর্মী হিসাবে আমি মনে করি তারা খুবই কারেক্ট ডিসিশনটা নিয়েছে। কারণ প্রথম দিকে এই যে যেভাবে এত সংকটের মধ্যেও একটা তো নির্বাচনের মধ্যে যাওয়া দরকার। আমরা মনে করি জাতীয় নির্বাচনের আলাপ বলেই তো আমার মনে হচ্ছে, আমি এরপরে যখন রুহিন হোসেন প্রিন্স আসবো, আমি তখন ওই প্রশ্ন করব, বর্জনেই বা কি আসে যায়, সেই প্রশ্ন তো আমাকে করতেই হবে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই যে ছাত্রদল কি সেই আশাবাদ নিয়েই নির্বাচনে ছিল, এবং নির্বাচন থেকে মানে দুপুর বেলার দিকে যে সরে এলো, মানে ডাকসু নির্বাচন কেমন হলো, সেই প্রসঙ্গেই যদি শুরু করেন। আসলে ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন শুভেচ্ছা, আমার অভিনন্দন জানাতে পারলাম না, দুঃখিত। আসলে এই সমাজটা এখন এমন জায়গায় পৌঁছেছে যে লজ্জা শব্দটাই আজকে বড় লজ্জাস্কর। যে ঘটনাটা আজকে সারাদিন আমরা দেখেছি, তারপর যখন আমরা এই কথাগুলোই শিক্ষিত লোকদের, এখানে আমরা সবাই তিনজনই একটা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, এখন যদি চুলচেরা হিসাব করি, সাদাকে সাদা বলাই উচিত। যখন আমি সাদাকে কালো বলবো তখন কিন্তু সেটা সাদা থাকবে না, কিন্তু সাদাই থাকবে, জনগণ জানবে, কিন্তু তার দৃষ্টিতে তার শিক্ষাটা থাকবে না। আমরা একটা সময় পড়ে বড় হয়েছি যে শিক্ষা নাকি মানুষকে মহৎ করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্ররা যারা ক্যান্ডিডেট বা যারা ভোটার, তাদের চেয়ে আমি ভীষণভাবে কষ্ট পেয়েছি শিক্ষক শ্রেণীকে দেখে, যারা বিভিন্ন হলের প্রভোস্ট, যারা প্রক্টর, তারা যে অন্যায় অপকর্মগুলো করেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমেই দেখেছি যে ভোটের বস্তার উপর রাতে যে ভোট দিয়েছে। আমি গতকালকে একটা টেলিভিশনে এই কথাটা বলেছি, আমি তখনই শুনেছিলাম যে ভোট অলরেডি হচ্ছে, তো ভোটের বস্তার উপর কোরআন শরীফ রেখে দিয়েছে। এটা কি ধর্মকে তারা কি কাজে লাগাতে চায় নাই অন্যায়ভাবে? একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআন শরীফটা রাখার অর্থটা কি? এবং আপনি যে কথাটা প্রিন্স ভাইকে বললেন, আমি ওই জায়গাটা আমি এটা কুয়েত মৈত্রী হল অথবা রোকেয়া হলের, আমি এই জায়গাটা আমি সন্ধ্যা থেকে আমি এই যুক্তিটা শুনছি। আমি 18টা হলে ভোট হয়েছে, 16টা হলের কোনো অভিযোগ নেই, 2টো হলের আমি আপনাকে এটাই প্রিন্স ভাইকে আপনি এই প্রশ্নটাই করেছেন, আমি এই জায়গায় বলতে চাই যে আজকের যে ছাত্র সমাজ, যারা ছাত্রলীগ, যারা দল দখল করে আছে 12 বছর যাবত, এবং যেখানে লেভেল প্লেইং ফিল্ডের মিনিমাম ন্যূনতম নয়, আপনি যে প্রশ্নটা আগে করেছেন, আমি ওই জায়গায় হলে ছাত্র দল নির্বাচনে আমি যেতে দিতাম না, কারণ আমার ওই ক্ষমতাটা নাই দেওয়া বা না দেওয়া। কারণ 29শে ডিসেম্বর যখন 30শে ডিসেম্বরের নির্বাচন হয়, সেখান থেকে বোঝা গিয়েছিল। তো সেইখানে আমি আপনাকে বলি, 3টা মেয়েদের হলে যে তারা তুখোরভাবে, সেই নারীদেরকে আমি স্যালুট করছি। পাশাপাশি আমি বলছি ছেলেদের হলে কেন পারে নাই, কারণ ছেলেদের হলে প্রিন্স ভাই যে কথাটা বললেন যে ওখানে ছাত্রলীগ ছাড়া কেউই ছিল না। পাশাপাশি আজকালকার ছাত্র নেতাদের হাতে কি থাকে আমরা কিন্তু সবাই জানি। অস্ত্রধারী মাস্তানদের গতকালকে রাত থেকে কিন্তু বহিরাগত বিপুল পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। অস্ত্রধারী মাস্তানদের কাছে কিন্তু সবাই অসহায়, পুরুষরা বিশেষ করে। আমরা কোটা আন্দোলনে কি দেখেছি, আমরা কিন্তু বরাবর গুলি করতে আমরা দ্বিধা করে নাই কেউ, আমরা দেখেছি এই জিনিসগুলো। আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনে কি দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে নারী পুরুষ নির্বিশেষে অন্যায়
ছিল কিভাবে? কালকে। অস্ত্র না থাকলে প্রতিবাদ করবে না। তারপরেও ছাত্র দলের আপনি দেখেন, ছাত্র দলের আমাদের যে নেতা, সে কিন্তু প্রেস কনফারেন্সে, সে কিন্তু টেলিভিশনের সামনে বলেছে যে সূর্য সেন হলে আমাদের নেতাকে আটকে রেখেছে। এখন পর্যন্ত আমরা আমি দেড় যেটা দরবার বুঝি করছি, না, আমি আমরা যেটা আন্দোলন বুঝি না, করছি, আমরা কোনো আমাদের তো হলে ঢুকতে ব্যর্থতা পারছি না। বটেই। আমি যেটা বুঝি না, আমাদের হ্যাঁ। তো ব্যর্থতা বটেই। আমি যেটা বুঝি না সেটা হচ্ছে এই যে অভিযোগ সুনির্দিষ্ট নয় কেন? মানে আমাদের তো ব্যর্থতা বটে। এই যে আপনি বলছেন কাল রাতে অস্ত্রধারীরা ছিল, মেয়েদের হলে আপনি মেয়েরা যদি- ধরতে যদি পারে, No, হয় মেয়েদের ছেলেরা হলে তো ভয় যাই হোক। পেয়েছে। ছেলেরা আর মেয়েরা কিন্তু এক জিনিস না। মেয়েদের আচ্ছা, হলে কিন্তু সেটাই আমি মেয়েদের জানতে সেই চাই। সেই স্বাধীনতাটা এখনো কিছু আছে। আপনি দেখেন যে নিরাপদ সড়ক চাই কি হয়েছে, কি দেখেছিলাম আমরা, ছাত্রলীগের মেয়েরা ছাত্রলীগের মেয়েকে যখন পায়ে কূপ দিল, কেটে ফেললো, তারপরে কিন্তু আন্দোলন হলো, সেটা ভাইরাল আকারে বের হলো, আমরা কিন্তু দেখলাম। সেটা এখনো কিন্তু দায়ের মধ্যেই সীমাবদ্ধ আছে, এখনো কিন্তু গুলি বন্দুকের মধ্যে যায় না এটা মেয়েরা। আপনি একটু আগে আমি সেই অস্ত্র জায়গায় বলছিলেন তো, এই জন্য হ্যাঁ, আমি clear ছেলেদের হলাম। কথাটা হ্যাঁ, বলছি ছেলেদের এই হলে আছে কারণে। বলছেন অস্ত্র। এবং আমি এখন আপনাকে যেটা বলি, চুরিটা এখন কোনো অপরাধ না। আমি আজকে সারাদিন যে বুদ্ধিজীবী সমাজটাকে, যে সাংবাদিক সমাজটাকে, আমি বড় বড়দের কথা বলছি, তথাকথিত কিছু মানুষের দেখেছি, সেখানে চোরকে চোর বলাই মহা অপরাধ, চুরিটা অপরাধ না। এখন চুরিটা কিন্তু ইজি হয়ে গেছে। আপনি দেখেন 29শে ডিসেম্বরে আপনার ভোট হয়েছে, 30শে ডিসেম্বরে। মারুফা আক্তার পপির কাছে তো অভিযোগগুলো আমার চোখে সারাদিনের লাইভ দেখে কি চোখে পড়েছে, আপনাদের অভিযোগ, এগুলো নিয়ে তো আলাপ করবই। কিন্তু আমি আসলে আপনাদের সঙ্গেও আলাপ করব যে এই যে মানে এর রাজনৈতিক সমাধানটাই বা কোথায়? মানে চোর 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 বলতেই থাকলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে, কিন্তু চোর হাতে নাতে না ধরিয়ে দিতে পারলে এই আপনি চুরির আর কথাই কিভাবে? বা আমি আপনাকে বলি নবনীতা, যে প্রভিসির গাড়িতে মানে ভোট যে সিলমারা ভোটগুলো, ভোটের যে ব্যালট পেপারগুলো দিয়ে গাড়িটা ছেড়ে দিল, তারপরে ওই বস্তা থেকে নিয়ে ছেড়ে দিল, তারপরে কি আপনি বলবেন যে প্রমাণ নাই? প্রভিসির গাড়িতে, প্রভিসির গাড়িতে, গাড়ির সামনে গাড়িটা ছেড়ে দিল। আমি একটা টেলিভিশনে দেখলাম এটা, যে এটা গাড়িটার মধ্যে, গাড়িটার সামনে মেয়েরা বস্তা থেকে মানে ভোটে এটা তো নিয়ে- রোকেয়া হলের সামনে যখন সমস্যা হচ্ছিল। হ্যাঁ। হ্যাঁ, মানে সেই আবার রোকেয়া সেটা- হলে যাচ্ছে। তাহলে আপনি একটা কেন বিরতিতে যাই, সেটা কি রোকেয়া হল কি হল না? একটা বিরতিতে তারা কি যাই। ভোটার না? বিরতির নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। কেন রাতে সিলমারা ব্যালট পাওয়া যাবে? মারুফা আক্তার পপি, আমি এটাই জানতে চাইবো যে রাতে সিলমারা ব্যালট যদি কুয়েত মৈত্রীতে পাওয়া যায়, আমি কি করে ভাবি যে অন্য হলেও তা ছিল না? সেই বিশ্বাস কোথা থেকে পাই? সেটাই তো মূল সমস্যা। সেই নিয়ে এক আলাপ করতেই চাই একটা বিরতির পর। না, আপনার কাছে আসছি বিরতির পর, আর লম্বা লাইনের সন্দেহ নিয়েও আলাপ করব। ফিরে এলাম রাজকাহনে। মারুফা আক্তার পপি, প্রথম প্রশ্ন, কুয়েত মৈত্রী হলে সিল দেওয়া, মানে রাতে সিল মারা ব্যালট পেপারের বস্তা পাওয়া গেল, তাহলে কি করে ভাবি অন্য হলে ছিল না? মানে ছেলেরা ভয় পেয়েছে যে তাদের হলের সিটটা চলে যাবে, ছেলেরা ভয় পেয়েছে, অস্ত্রের ভয় না হলে মার খাওয়ার ভয় পেয়েছে, মানে মনিয়াপা বলছিলেন অস্ত্রের ভয়, আমি যদি ধরি মার খাওয়ার ভয়, মানে এরকম নানা কারণে তো ছেলেরা ভয় পেতে পারে। 16টা হলে যে এই বস্তা ছিল না কি করে বিশ্বাস করি, এটা একটা জানতে চাই। আর আপনি শুরুই করেছিলেন যে ভোটারদের যে আগ্রহ, আমরাও সংবাদ মাধ্যমে, আপনি নিশ্চয়ই দেখেছেন সারাদিন লাইভ টিভিতে, এমনকি ছেলেমেয়েরা অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছে ভোট দিতে, এই ভোটটি দিতে, কিন্তু 2 ঘন্টায় লাইন একটুও নড়েনি, এবং এই নিয়ে সন্দেহ হয়েছে, এবং অনেকে এরপরে ভোট দিতে না পেরে নিরাশ হয়ে চলে গেছেন, এই কথাও সাংবাদিকদের বলেছেন। এগুলো কেন হলো? আচ্ছা, একটা কথা হলো যে আপনাদের কাছে, আপনারা তো সাংবাদিক, আর আমি মনে করব যে যে কোনো সময়ের চাইতে বর্তমান সরকারের আমলে মিডিয়া অনেক স্বাধীন এবং মিডিয়া অনেক বেশি। যে আপনাদের, হ্যাঁ, এরকম আমি আমাদের বেশি কথা তো, বাদ দিলাম, হ্যাঁ, আমি দলের, সংখ্যায়, আমি একসময় ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, আমি সেই সুবাদে আমি ওইটা বাদই দিলাম। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, এই যে এত ডাকসু ইলেকশনটা নিয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি মিডিয়া, দ্যাট মিনস আপনাদেরও কিন্তু মানে অনুসন্ধান বা উৎসাহ উদ্দীপনা কোনো অংশে আমি নিজেও কম দেখি নাই। যে এত দিন যাবৎ আপনারা কি কোনো ক্লু পাইছেন যে রাতের বেলা কোনো জায়গায় মানে ছাত্রলীগের ছেলেরা সিল মারছে বা কোনো কিছু, আপনারা কি কোথাও খুঁজে পাইছেন? পান না। না, মানে রাতের বেলা ভোট দিলে আমরা কি করে খুঁজে পাবো? মানে তারপরে সেটা তো ওনারা বলেন 29 তারিখেও হয়েছে, সেটা তো আমরা পাই নাই। এরপরে যেটা হলো যে আপনাদের কাছে কি কেউ কোনো অভিযোগ করছে? ছাত্র যারা মানে ক্যান্ডিডেট ছিল, তারা কি মানে কালকে রাতে ফোনে বা কোনোভাবে কি আপনাদের কাছে কোনো অভিযোগ করছে? তারা একটা অভিযোগ করছিলেন, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবখানে আসলে নীল দলের শিক্ষকরা, তারা সকলে
ছাত্রলীগপন্থী, এই এখন অভিযোগটা নীল ছিল। দলের শিক্ষকরা, এখন বাংলাদেশের মানুষ, শিক্ষকদের তো অবশ্যই শিক্ষকদের মানে রাজনীতি করার অধিকার আছে। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু কোন শিক্ষক কোন দল সাপোর্ট করবে সেটা শিক্ষকের বিষয়, আমি ওই জায়গাটায় যাচ্ছি না। এখন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি ছাত্রলীগকে সমর্থন করে, তার জন্য কি আপনি ছাত্রছাত্রীদেরকে তাদের সমর্থন করার রাইট নাই? আর প্রিন্স ভাই যে কথাটা বললেন যে লাইন, এখন লাইনে কি আপনি দাঁড়াইছেন না আমি দাঁড়াইছি? লাইনে যারা ছিল অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তো ছিল। আগে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপরে না সে ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন বা ছাত্র সমাজ বা ছাত্র দল, আগে তো সে তো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যে ছেলেটা হলে থাকে বা যে মেয়েটা হলে থাকে, এই একটা এতদিন পরে একটা ইলেকশন আসছে, তার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা। এবং বাংলাদেশের ন্যাচারালি আমরা দেখছি একটা ইলেকশন, শুধু এটাই না, জাতীয় ইলেকশন বলেন, ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন, যে কোনো ইলেকশন নিয়ে আমাদের মাঝে কিন্তু একটা উৎসব, একটা মানে উৎসাহ উদ্দীপনা কাজ লম্বা করে। লাইন, না মানে না, সেটা না, বুঝছে যে আর এই কি না। কারণে সকালবেলা যদি একটা মেয়ে যদি মনে করে আজকে আমার ভোট, আমি সকালবেলা গোসল করে ভালো একটা কাপড় পরে আমি ভোটটা যে দিয়ে আসি, এই কারণে সে যে লাইনে দাঁড়াবে, নাকি মনি আপা ওই সাত মসজিদ রোড থেকে কখন বাস থেকে নাইমা দাঁড়াবে, আমি তার জন্য স্পেস কি খালি রাখবো নাকি আমি লাইনে দাঁড়াই যাব? নিশ্চয়ই আমি সুযোগ পেলে আগে লাইনে দাঁড়াবো। তো যারা ও, মানে লাইনে আপনি বলছেন দাঁড়াইছে, ছাত্রলীগ লাইনে দাঁড়িয়েছিল? না না না, আচ্ছা, তারা বুঝলেন। বলতেছে, তাদের কথা অনুযায়ী বলতেছি, প্রিন্স ভাই বললো ছাত্রলীগের লাইনের জ্যাম। ছাত্রলীগ লাইন বলে নি, আমি না, লাইনে বুঝজাম লাইনের করা। বুঝছেন এখন- পারছি, মানে লাইন আগায় নাই কেন? না, লাইন লাইনের আর একটা মেয়ে ভোট বলছিল, হয়েছে কি? বলছিল। ভোট হয়েছে তো। যে এই 15 যে- লাখ যে- পর্যন্ত এই যে- দাঁড়ায় এই যে এত এই যে শত শত হাজার হাজার ভোট পড়লো, মানে ছেলে মেয়েরা যদি ভোট না দিত, ভোট না দিলে তাহলে এই লাইন যদি না গেত, ভোট যদি না দিত, তাহলে এই ভোটগুলি কোত্থেকে আসলো? আপনি কি ওনারা বলতেছে, কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের মানে কোন আচ্ছা, সাধারণ অন্য জায়গায় যে রাতে ভোট হয়, ও আচ্ছা, ওটা বললেন যে আমাদের কাছে ছবি নাই কেন? হ্যাঁ, না আর না, ওইটাও বলি নাই। আর কুয়েত মুচি হলে আপনারা নিশ্চয়ই দেখতেন, কুয়েত মুচি হলে কি হলো, যে কোনো কারণেই হোক, কোটা আন্দোলন টান্দোলন সবকিছু মিলাইয়া, আমি এখানে কাউকে দোষ দিচ্ছি না, তবে আমি আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যেহেতু প্রাক্তন ছাত্রী, এখন যারা আছে তারা অবশ্যই আমার ছোট বোন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আগে নিজের অধিকারটা সংরক্ষণ করতে শিখেন। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোটা আন্দোলন হয়েছিল, সেই কোটায় কি করেছিল, আমি একজন নারী হয়ে, নারীদের যে 10% কোটা ছিল ওইটা কিন্তু আমি সংরক্ষণ করি নাই। হ্যাঁ, আমি একজন নারী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আমার ছোট বোনরা নিজেদের অধিকারটাও কিন্তু সংরক্ষণ করতে পারে নাই। কাজেই যারা নিজেদের আমি ওইটা বলতেছি, আমি বলতেছি সিলমারা ব্যালটটা আমার কাছে আপনি দেখতে পারেন, আমার কাছে প্রমাণ আছে, আমি এরপরে দেখাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ব্যালটে ভোট দিয়েছে, সেই ব্যালটটা ছিল কালার, আর যে ব্যালটগুলি ওকে মৈত্রী হলে পাওয়া গেছে, সেই ব্যালটগুলি ছিল সাদা কালো এবং মানে করা ওই ফটোকপি। আপনারা দেখেছেন যখন কোটা আন্দোলন হয়েছে, যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, তখন আমরা কিন্তু দেখছি নীলক্ষেত থেকে সমানে ফটোকপির আইডি কার্ড, ফটোকপির এই সেই কাজে 5 মিনিটের মধ্যে শত শত নীলক্ষেত থেকে আপনি শত শত ফটোকপি অ্যারেঞ্জ করতে পারেন। আর ব্যালট যদি থাকে, ব্যালট কি বাক্সে থাকবে না বস্তায় থাকবে? ব্যালট কি ভোট কি আলু পটল যে বস্তার মধ্যে ঢোকাই রাখতেছে? আবার রোকেয়া হলে পাওয়া গেল ব্যালট ভরা বাক্স, যদিও সিল ছিল না। আমাকে একটু দেখান, আমি 16টার জায়গায় 13টা, আমাকে একটু 13টার জায়গায় 16টা। আপনি দেখেছেন, আমরা কি দেখলাম, আমরা দেখলাম সারা মানে হলগুলিতে, অন্যান্য হলগুলিতে যে রেজাল্টগুলি হয়েছে সবগুলিতে ছাত্রলীগের মোটামুটি ভালো অবস্থা। আমরা কুয়েত মৈত্রী হলের রেজাল্টে দেখলাম কি সেখানে ছাত্রলীগের অবস্থাটা খারাপ। কাজেই যারা নির্বাচনে, ডাকসু নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা জাতীয় নির্বাচনে, তাদের কাছে তো নির্বাচন কোনো ফ্যাক্টর না, তাদের কাছে দেশের ভাবমূর্তিও কোনো ফ্যাক্টর না, তাদের কাছে জাতির ইমোশনও কোনো বিষয় না। তারা নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করা যাদের স্বভাব, হ্যাঁ, তারাই এই বিষয়গুলিতে। 1 মিনিট আপনি আমাকে একটু ফিনিশ, একটু 1 মিনিট শেষ করতে দেন। নির্বাচনটাকে, ডাকসু নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করাই যাদের মানে মেইন ইস্যু ছিল, এই ইস্যুটাকে কাজে লাগানোর জন্য অনেকবার বলা হয়েছিল যে ব্যালট বাক্স, ব্যালট পেপার পাঠানোর দরকার নাই, রাতের বেলা পাঠালো কেন? না, এইটা পাঠালো কেন? এর আগে আপনি বিগত ডাকসুতে বিগত সময়ে যে সময় ইলেকশন হয়েছে, ডাকসুতে এই যাবৎকাল যতগুলি ইলেকশন হয়েছে, প্রত্যেকটা ইলেকশনে দেখেন তারা কি করছে, এইবার বলে কি হলে ইলেকশন করা যাবে না। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যখন ভর্তি হয়, তার যাবতীয় কাজকর্ম হয় হল কেন্দ্রিক, কাজে সে তো হলেই ভোট দিবে। তারা বললো কি তাদের হলে ভোট দেওয়া যাবে না। হুট করে এতদিন যাবত বিগত দিনগুলিতে যে ইলেকশনগুলি হয়েছে সবগুলিতে রাতের বেলা আসবো আর যে বিষয়টা, এই কারণেই আপনি যে জিনিসটা বলতেছেন যে প্রক্টরকে অব্যাহতি দেওয়া হলো কেন, আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই, একটা শুদ্ধ
এবং শুদ্ধ এবং শান্তির নির্বাচন জাতিকে দেখাতে চায় কারণে প্রক্টরকে আপাতত অব্যাহতি দিয়েছে প্রভোস্টকে, এবং হ্যাঁ। এইটার প্রভোস্টকে অব্যাহতি দিয়েছে এবং এর জন্য তদন্ত কমিটি হয়েছে এবং এই তদন্ত কমিটি যদি প্রভোস্টের কোনো মানে এটা আমি মনে করব প্রভোস্ট অবশ্যই এত বড় আপনি যদি হ্যাঁ আমি পরিষ্কার আপনার বক্তব্যে। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাই যে মানে এই ভোট বর্জন এখন পর্যন্ত যা খবর আমাকে নিউজরুম থেকে দেওয়া হচ্ছে সেখানে বলছেন যে মানে ডাকসুর ভিপি পদে এখন পর্যন্ত ভোটের হিসেবে এগিয়ে আছেন কোটা সংরক্ষণ আন্দোলনের যে নেতা নুরুল হক নুরু, তিনি এগিয়ে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ানুল শোভন। আমি আপনার কাছে জানতে চাই মানে এরকম কিছু ঘটে গেলে এই বর্জন, এই মানে ভোট ভালো হয়নি, এসব অভিযোগের কি হবে? না, আমি আমার দিক থেকে যদি বলেন, আমার দলের দিক থেকে, এটা মনে রাখেন, অন্য দলের বক্তব্য আর আমাদের বক্তব্য এক মেলানোর কোনো কারণ নেই, পরিষ্কার বক্তব্য। ভোটের রেজাল্টটা প্রধান না, সেটা অন্য জিনিস। আমি বলছি আমার পয়েন্টটাকে আমাকে বলতে দেন। আমি বলছি ভোটের তারা প্রত্যাখ্যান করেছে, ফলাফল কি হলো সেটা ফ্যাক্টর না। প্রত্যাখ্যানের কারণটা কি? যে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল সেটা করা থেকে তারা বঞ্চিত হচ্ছে, সুতরাং করেছে। সুতরাং রেজাল্ট কি হলো এটা দেখার ব্যাপার না। সুতরাং তারা যে কথাটা বলেছে যে এটাকে বাতিল করে পুনঃতফসিল ঘোষণার কথা, সেটাই যথার্থ আছে বলে মনে হয়। কিন্তু আপনি যে কোশ্চেনটা জানতে চেয়েছিলেন এই সুযোগে সেটা বলে দিই। আমার ধারণা আপনি আগের রাউন্ডে আমাকে বলতে চেয়েছিলেন যে জাতীয় নির্বাচনে যেটা করি এটাকে ঠিক হলো কিনা, পয়েন্ট তো সেটা। আমার এর ছোট্ট উত্তর, না জাতীয় নির্বাচনের মতো এখানেও সেই অভিযোগ উঠে, হ্যাঁ, correct। কিন্তু অভিযোগ ধরুন জাতীয় নির্বাচনেও আপনারা বললেন, আমরা শুনলাম যে মানে মানুষ সাহস করে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাহস করলো না। সেটা আলাদা পয়েন্ট। আমি তার আগে একটু ওইটা আসি। দেখুন, একটা হয়েছে কি, আপনি দেখবেন বাংলাদেশে একসময় নির্বাচনের সময় কি বলা হতো জানেন? জনগণের ভোটাধিকার। আমি একটু জাতীয় সহ মিলিয়ে বলছি, বা ইউনিভার্সিটি বললে সাধারণ সব ভোটাধিকার, যে তার ভোটাধিকার নিশ্চয়তা করার জন্য একসময় বলা হতো 3 স্তরের নিরাপত্তা। এখন হয় কি জানেন? নিজেদের জেতার জন্য 3 স্তরের নিশ্চয়তা বলয় তৈরি করা হয় এবং সেই নিশ্চয়তা বলয়ের জন্য এক জায়গায় একরূপ, খুলনা ইলেকশনে একরূপ, জাতীয় নির্বাচনে একরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আর এক রূপ আমরা দেখলাম, এইরকম একটা পর্যায়ে। কিন্তু আপনি যেটা শেষ প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আমারও, এবং মনে করি সেই ব্যর্থতার দায় আমিও এড়াচ্ছেন একজন সাবেক ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, যে আমাদের ছাত্র সমাজ যেভাবে আমাদের বোনেরা কুয়েত মূর্তি হলে তারা রুখে দাঁড়াতে পারলো, অন্য জায়গায় তো এটা রুখে দাঁড়ানো গেল না। আমার মনে হয় ছাত্রছাত্রীরা আগামীতে এইবারের মধ্য দিয়ে যে শক্তি সঞ্চয় করলো, একেবারেই তো তাদের সুযোগ ছিল না ঢোকার, কিছুটা যে সুযোগ পেল, এই সুযোগের মধ্য দিয়ে আগামীতে রুখে দাঁড়াবে। কারণ মনে রাখা দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইয়াহিয়া খানের আমলেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু এই প্রশ্ন করলেই তো নীলুফার চৌধুরী মনি এই প্রশ্ন করলেই তো নীলুফার চৌধুরী মনি আপনি তো খেপবেন, হয়তো আমার অনেক দর্শকও খেপবেন, রুহিন হোসেন প্রিন্সও খেপবেন। নাকি ব্যাপারটা এমন যে যত বড় করে আপনারা ভাবছেন ব্যাপক অনিয়ম, সেই রকম ব্যাপক অনিয়ম হয়নি, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনের আনন্দে ভোট দিয়েছে, ভোট দিয়ে বাড়ি গেছেন, এখন তাদের স্যারেরা ম্যাডামেরা ভোট গণনা করছে। আমি আপনার প্রশ্নের সুন্দর উত্তর দিতে চাই। যদি তাই হয় তাহলে ওপেন খোলা ইলেকশন দিতে ক্ষতি কোথায় ছিল, ভয়টা কোথায়? আমার কথা যদি মিথ্যা হয় তাহলে এই যে ছাত্রীরা, যেমন ধরেন সাক্ষাৎকার দিয়েছে অনেক ছাত্রছাত্রী, এর মধ্যে একজন ছাত্রী বলেছে 9:30 মৈত্রী হলের 9:30 পর্যন্ত আমি লাইনে দাঁড়িয়ে আছি, সকাল থেকে লাইন কখনোই কেউ যাচ্ছে না, সব স্টিল দাঁড়িয়ে আছে, ভোট আর হচ্ছে না। তারপর যখন আমরা খোঁজ নিলাম দেখলাম যে ইলাহি কাহিনী ভেতরে। তারপরে তারা কিন্তু একরকম আন্দোলন, সিরিয়াস আন্দোলনের প্রেক্ষাপটে যদি সুষ্ঠুভাবে হয় তাহলে মৈত্রী হলের প্রভোস্টের পদত্যাগের প্রশ্ন আসে কেন, অপসারণের প্রশ্ন আসে কেন? রোকেয়া হলের একজন নেত্রী, সে তার সাক্ষাৎকারে বলেছে যে রাতে আমরা সারা রাত পাহারা দিয়েছি, পাহারার একটা পর্যায়ে রাতে আমরা বহিরাগত ছেলেদেরকে প্রভোস্টকে দেখেছি ভিতরে ঢুকাতে, তারপর যখন আমরা হইচই করেছি সেই ছেলেগুলোকে বের করে দিয়েছে। তারপর অনেকক্ষণ প্রভোস্ট দরজা লক করে বন্ধ করে প্রভোস্ট ভিতরে কি করেছে আমরা জানি না, আমরা সারা রাত পাহারা দিয়েছি কিন্তু আমাদের তারপরেও কোনো উপায় হয় নাই। আমরা যখন যা দেখেছি সেই বহিরাগতরা এসে যা করার তাই করে গিয়েছে। তো এই যদি হয়, আমার বোন, আমি শেষ করি, আমার বোন খুবই বলেছে, আমি খুব দুঃখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অংশে আপনাকে যথেষ্ট সময় দেইনি, আমি একটা বিরতির পর আপনাকে দিয়ে শুরু করব, ঠিক আছে। কারণ আমি জানতে চাই ছাত্র দলের ভোটাররা কোথায়, তারা কেন প্রতিবাদ মুখর হয়ে উঠলো না? এ তো ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা বিরতির পর নীলুফার চৌধুরী মনি।
ফিরে এলাম রাজকাহনে। নীলুফার চৌধুরী মনি, আমি আপনার কাছে মানে আপনি বলতে শুরু করেছিলেন, আমি একটু জি, বলতে বারবারই চাই, রোকেয়া হল আমার ছোট বোন পপি যে কথাটা বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কোনো একটা গোষ্ঠী প্রশ্নবিদ্ধ করতে চায়, আমি তার জ্ঞাতার্থে জানাচ্ছি প্রক্টর ও প্রভিসি একটা পত্রিকায় আজকে স্বীকারোক্তি দিয়েছেন। ওনারা বলেছেন যে জাল ভোটের সত্যতা পাওয়া গেছে, তারা অনাকাঙ্ক্ষিত বলে আখ্যায়িত করেছেন। তো আমি যদি পপির কথাটা সত্য বলি তাহলে ওটাকে আমাকে মিথ্যা বলতে হয় তাদের। তো এখন আমি জানি না, এখন আমি আরেকটা বলি, শোনেন, রাতে ব্যালট পেপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনীতা আপা, ঢাকা আমি প্লিজ আপনার সময় নীলুফার চৌধুরী মনি, আমার একটা প্রশ্ন আছে, কারণ আমাদের তো শেষও করতে হবে। কাল থেকে মানে নির্বাচন বর্জন করবার, প্রত্যাখ্যান করবার পর লিটন নন্দীর নেতৃত্বেই বলা হয়েছে যে কাল অবস্থান কর্মসূচি, ক্লাস পরীক্ষা বর্জন। আমি আপনার কাছে জানতে চাই যে ঠিক জাতীয় নির্বাচনের মতোই বিএনপি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়েও অন্তত ছাত্র দলের 5 জন সদস্য হাজির করতে না পারে, 50 জন ছেলে বা মেয়েকে হাজির করতে না পারে যারা অনিয়মের সাক্ষী, তাহলে এই অভিযোগ আমি আপনাকে একটা কথা বলতে প্রশ্নবিদ্ধ চাই। করা ছাড়া আপনাদের কত আমি দূর হচ্ছে? আপনাকে একটা কথা বলি নবনীতা, আপনি 12 বছর লন্ডন থাকেন, আপনি ইংরেজিতেই কথা বলেন, আপনি বাংলা কি কিছুটা হলেও আপনি আটকে যাবেন না, যতই আপনার মাতৃভাষা হোক? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলকে 12 বছর আগে বের করে দেওয়া হয়েছে। 12টা বছর তারা হলে ঢুকতে পারে না। লিটন নন্দীকে ছাত্র ইউনিয়ন বা বামের একজন নেতা হিসেবে যতটা খাতির করা হয়, ছাত্র দলের নেতাকে সেটা করা হয় না। আপনি দেখেন ছাত্র দল যখনই মধ্যতে ডাকসুতে ঢুকেছে তখনই মাথা ফাটিয়ে মেরে তাদেরকে পরীক্ষা পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা অনেক সময় টিচারের বাসায় গিয়ে পরীক্ষা দেয়। সো ছাত্র দল আর লিটন নন্দী, ছাত্র দল আর ওই যে আপনার কোটা আন্দোলনের নেতা, দুটো কিন্তু এক জিনিস না। ছাত্র দল আর জাতীয় পার্টির জেপির নেতা এক জিনিস না। রাজনীতির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কি থাকছে না? হ্যাঁ, মানে এই অসহায় বিএনপির রাজনীতির সাথে শোনেন, আমি একটা জিনিস মনে করি, আমি আমার মত বলছি যে বয়কট করলে আমি সবকিছুই বয়কট করব, আর যদি আমি বয়কট না করি আমি সবকিছুতেই আমি ডু অর ডাই। আমার এই নীতিতে আমি, এটা আমার মতামতটা আমি বলছি। বাট আমি এখন যে ঘটনাটা ঘটে গেছে, আপনি দেখেন ভাসানী এই দেশটার, মরহুম আব্দুল হামিদ খান ভাসানী এই দেশের অনেক বড় কিছু। ভাসানী একটা জায়গায় বলছিল ভোটের বাক্সে লাথি মারো, গণতন্ত্র কায়েম করো, ভোটের বাক্স লাথি মারো, অধিকার কায়েম করো। আজকে যে নারীরা যে কাজটা করেছে বাংলাদেশের সাথে, পৃথিবীতে পুরুষরা যখন অনেক সময় অসহায় হয় নারীরা কিন্তু এগিয়ে আসে, এবং নারীরা যখন এগিয়ে আসে তখন কিন্তু ত্বরান্বিত হয়। আমি আজকে যে কথাটা এখানে আমাকে শেষখানি আমাকে বলতে দেন, শেষ করতে হবে। রুহিন হোসেন প্রিন্স, শুনেন, আমি এইটুকু বলতে চাই, আপনি যে বললেন কতটা পথ পেরোলে তারে পথিক বলা যায়। একটা পথিক এত আন্দোলন করছে, এত কিছু করছে, প্রত্যেক রাতে ভোট ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা বলছেন অভিযোগ। অভিযোগ না বলে কি, আপনারা তো সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনারা কিন্তু রাজনীতিবিদদের আরেকটা পরোক্ষ আপনারা বিবেক, সেই জায়গায় আপনারা কিন্তু তুলে ধরবেন আমাদেরকে। সেই জায়গায় আমাদের যেখানে মাইনাস, সেখানে কিন্তু আপনারা তুলে ধরবেন। ভোট কেন্দ্রে বা দিনে ভোট কেন্দ্রে ঢোকার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও অধিকার ছিল না, আমাদের জাতীয় নির্বাচনেও অধিকার ছিল না, সেগুলো জেনে আপনারা নির্বাচনে গেছেন। সাংবাদিকের এই দায়িত্ব নয়। না, অধিকার না। আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে রুহিন হোসেন প্রিন্স জানতে চাই যে 5 জন, 50 জন, 200 জন, 20 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান ছাত্র পাওয়া গেল না আজকে? তাহলে ছাত্র বা ছাত্রী যারা বাইরে দাঁড়িয়ে বলল যে তারা ভোট দিতে পারেনি। না, আমি আপনাকে বলি, শোনেন, ওই 5 জন 200 জন পাবেন আজকেও। আমি বলি আজকেও পাওয়া গেছে, কালকেও পাওয়া যাবে, পরশু পাওয়া যাবে, এটা সমস্যা না। সমস্যা যেটা আপনি যে পজিটিভ জায়গা থেকে জানতে চান, আমি মনে করি এটা খুবই কারেক্টলি আপনি ধরেছেন। সেটা হচ্ছে আজকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গায় আমি শেষ করি যে কেন একটা আরো বেশি প্রতিরোধ গড়ে উঠবে না, যেটা কুয়েত মৈত্রী হলো তারা প্রতিরোধ গড়ে তুলে তাদের ভোটাধিকার আদায় করেছে, এবং যতটুকু খবর পাচ্ছি যথাযথভাবে যারা উপস্থিত ছিল তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমার পয়েন্ট হচ্ছে নিঃসন্দেহে সেই জায়গাটায় যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মনে করি এইবারে যতটুকু তারা প্রতিরোধের আগুন ছড়িয়ে দিতে পারলো, এই প্রতিরোধের আগুনকে ধরেই সারা দেশের অনিয়ম অনাচারের বিরুদ্ধে বাংলাদেশে এইটাকে আরো সামনে নিয়ে যাবে বলে এটা আমার প্রত্যাশা। আসলে কতটুকু রাখা যায়? কারণ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি রুহিন হোসেন প্রিন্স, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন খুবই গুরুত্বের সঙ্গে, ক্লাসের চেয়েও অনেক সময় গুরুত্বের সঙ্গে বিসিএস প্রিপারেশন নেয় লাইব্রেরিতে। মানে আপনি যদি ক্লাস পরীক্ষা বর্জন করে আসলে অবস্থান কর্মসূচি এইগুলো থেকে অন্তত আপনারা সঙ্গ পাবেন, এবং
ওরকম মানে ভোটাধিকার না প্রয়োগ করতে পারলে তো সঙ্গ পাওয়া উচিত। না, সেটা তো এই মুভমেন্টে পাওয়া যাবে আমার ধারণা। আচ্ছা। যেহেতু ছাত্র মিলে দিয়েছে, তারা একটা হিসাব করে দিয়েছে, ওই কর্মসূচি তো আমরা দেইনি, তারাই হিসাব নিশ্চয়ই। করে সবাই মিলে দিয়েছে, নিশ্চয়ই তারা পাবে। কিন্তু আমি ওই কথার উত্তরে সেটা আবার অন্য উত্তর এক কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি যে মানুষ যখন এইরকম একটা মুভমেন্ট করার মধ্য দিয়ে সে তার সামনের দিকটা একটা অন্ধকারের জায়গাটা দেখে, তখন সে কিন্তু হয়তো আগে আসে না। কিন্তু আমি যে কথাটা বললাম, এইবার তো তারা একটা আলোর ইশারা দেখতে পাবে, পাচ্ছেও তারা, এবং তারা বুঝছে যে আমাকেই নিজের অধিকারের জন্য সোচ্চার থাকতে হবে এবং আমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবারের ঘটনার মধ্য দিয়েই আপনি দেখবেন পুরো একটা স্ফুলিঙ্গের যাত্রা শুরু হবে। সেই যাত্রাটা আমাদের দেশের অনিয়ম অবিচারের বিরুদ্ধে গণতন্ত্র এবং অধিকার সেগুলো কি প্রতিষ্ঠার সাধারণ ক্ষেত্রে ছাত্রদের কার্যকর করতে হবে, করবে। মানে গণরুম না, থেকে না, বা অবশ্যই। কোনো কিছু না, এখানে তো আছে, ওনারা আছে সেই পলিটিক্যাল লোকজন প্রত্যাশাই আছে। আছেন আর কি। আমাদের লিটন নন্দী ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল ছাত্র ঐক্যের মানে প্যানেল, আপনারা সারা এখানে বছর অন্যরা আছে, বলবেন আপনারা হলে মোটেই না। থাকতে পারবেন না, সারা বছর সাধারণ সেটা তো ছাত্রদের আমাদের পাশে করতে দাঁড়াতে হবে। পারবেন না, না। কেন দাঁড়াবে না? আমরা সবসময় সাধারণ ছাত্রদের পাশে তো আছি, কিন্তু হলে থাকার যে কালচারটা দীর্ঘদিন ধরে আপনি দেখছেন, আমি তো বললাম যে শুধু এই আমলে কেন, এর আগেও যারা ক্ষমতায় ছিল তাদের আধিপত্য ছিল, রক্ষা করা যেত না। এইবারও সেটা ছিল, এবার নতুন তখনও তো মাত্রায় সব গেস্ট রুম হলে কিছু লোক গেস্ট রুম থাকতো, কালচারের সব পজিশন দলই। চলে আসছিল। এর মধ্যে দিয়ে ধরেন নির্বাচনকে সামনে রেখে যতটুকু হয়েছে, এখন দেখা যাক এই মুভমেন্টের দিয়ে ওইখানে আরো সহাবস্থান নিশ্চিত করা যায় কিনা, তারা মুভমেন্টটা নিশ্চিত করতে পারে কিনা, হয় কিছুটা পজিটিভ হবে অথবা আর একটা লড়াইয়ের সূচনা হবে। আমার মনে হয় সেই লড়াইয়ের সূচনা আমি অনুরোধ করব যে তারা ছাত্রছাত্রীরা নিজেদের বিবেক থেকে যেটা ভালো মনে করবে, কোন রাজনৈতিক দলের কথা শোনার দরকার আপনি নেই, কি মনে তারা করেন সেই কাজটা করুক, সেইটা হবে আমাদের জন্য অগ্রগতির ধারা। রুহিন প্রিন্সও বলছিলেন যে শিক্ষকদেরও একটি অংশ, তারা যারা নিজেদেরকে পর্যবেক্ষক বলছেন, পর্যবেক্ষণকারী শিক্ষক বলছেন, কারণ নীল দলের শিক্ষকরা ছাড়া কাউকেই আসলে দেওয়া হয়নি আমাদের। নির্বাচন পরিচালনার বা হল প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়নি, তারা নতুন করে ডাকসু নির্বাচন চেয়েছেন। আপনি আমি আপনার কাছে জানতে চাই যে মেয়েদের হলে, আমাকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই লিখছেন যে মেয়েদের হলে যে প্রতিরোধ করা সম্ভব, তার একটা বড় কারণ মেয়েদের হলে গণরুম নাই, মেয়েরা নিজেদের মানে অধিকারে হলে ঢোকে, এই যে Guest room এর পরিস্থিতি, torture মানে নাই। গেস্ট রুমের টর্চার নাই, এই যে সিচুয়েশনটা, সেখানে আসলে তো ক্ষমতাসীন দলই এখানে ডাকসুর সদস্য হতে পারে। নির্বাচনের দরকারটা যদি কি? টর্চার হইতো, গেস্ট রুম যদি টর্চার হইতো, তাহলে কিন্তু ছেলেদের হলগুলিতে এই ব্যাপক এত সুন্দর এত ব্যাপক বিজয় কিন্তু ছাত্রলীগ পাইতো না। গেস্ট রুমটা কখন, যখন একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় থেকে একটা ছেলে যখন আইসা রাস্তায় ঢাকা শহরে কোথাও থাকার জায়গা পায় না, তখন যত ছাত্রলীগের ভাইরা যদি তাকে একটা গেস্ট রুমে হোক, সেটা যদি বারান্দায়ও যদি আপনি নিশ্চয়ই নিজের জানেন রুমেও আপত্তির যদি জায়গাটা পড়ে, কোথায়, এটা একটা আপত্তির মানবিক জায়গাটা বিষয়। ওখানে, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ডিপেন্ড করে না। কাল যদি মনিয়া মানে নীলুফার চৌধুরী মনিদের দল আসে, তাহলে ছাত্র দল এটা কন্ট্রোল না না না, ওইটা না, আপনি জানেন আপত্তির না জায়গাটা না না সেখানে। না না, সেই। ছাত্রলীগের ছাত্র রাজনীতিটা কি? ছাত্র রাজনীতিটা কিন্তু হলের বন্টন। ছাত্রদের নট অনলি রুম বন্টন, তাদের খাওয়া, তাদের থাকা, তাদের ব্যবস্থাপনা। ছাত্র রাজনীতিটাকে আমি ওইটাই বলতেছি যে পঞ্চগড় থেকে যে ছাত্রটা আসলো, ওই ছাত্রলীগের ওই ছেলেটা যদি তার ওই এলাকার ভাইটাকে হলের কর্তৃপক্ষের সাথে কথা বলে, যদি ওরা কি মানে ওইখানে তো আর ছাত্রলীগের নাম দিয়া তো এটা ছাত্রলীগের রুম এটা তো দেয় নাই, না, কিন্তু ওইটা হলের ছাত্রলীগ গেস্ট রুম। না না না, ছাত্রলীগ না হলের করলে কি গেস্ট রুম। সেখানে না ঢুকতে না না, দেবে? মনিয়াপা আপনিও ছাত্র রাজনীতি করেছেন, মনিয়াপা শামসুন্নাহর হলে ছিল, উনি আমার এলাকার। ক্ষমতাসীন না না না, ছাত্র সংগঠনই তো not তখন। only- না না না, নট অনলি ক্ষমতাসীন না, এইখানে প্রত্যেকটা ছাত্র রাজনীতি, এইখানে যদি পরিবেশ ভালো থাকলে ইউনিয়নের এরকম একটা হতে ছেলেও, পারতো, কিন্তু এখন তো প্রিন্স ভাই সেটা নাই। না, প্রিন্স ভাই Correct. ওনার ছেলেকে, অবশ্যই, প্রিন্স ভাই কারণ ওনার ছিল তো। ছেলেকে হলে পাঠাইলে কিন্তু ছাত্র ইউনিয়নের একটা ছেলের কাছে ফোন করবে, আমি আমার মেয়েকে হলে পাঠাইলে কিন্তু ছাত্রলীগের একটা মেয়েকের কাছে ফোন করব, নীলু আপা মনি আপা যদি তার মেয়েকে পাঠায়, ছাত্র দলের একটা মেয়েকেই ফোন করবে, এটা হলো নর্মাল। তো এই কারণে ধরেন যে এলাকার একটা ছেলেকে, ছাত্রলীগের একটা ছেলে যদি শিক্ষকের সাথে কথা বলে, সেটা হোক ফ্লোরিং, সেটা হোক ডাবলিং, সেটা হোক গেস্ট রুম, যে ছেলেটা ঢাকা শহরে কোথাও থাকার জায়গা নাই, ক্লাস করতে পারতেছে না, তাকে যদি একটা থাকার ব্যবস্থা করে দেয়, আমি তো এটার মধ্যে খারাপ কিছু এই দেখতেছি না। পরিস্থিতিতে আর আমি ওনারা যে কথাটা এক মিনিট, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, শেষ হতে করতে না, হবে। শেষ রুবিন প্রশ্ন। হোসেন প্রিন্স আর নীলুফার চৌধুরী মনিকে আমি বারবার যেটা বলছিলাম যে তাহলে 5টা ছেলে, 50টা ছেলে, 200টা ছেলে দাঁড়িয়ে গেল না কেন, আমার যে আজ প্রশ্ন ভোট দিতে সেটা। পারিনি? হলে কি সেই পরিবেশটা আছে যে এই দাঁড়িয়ে যাওয়া যায়? হলে তো আর ঢোকা যাবে না, থাকাও যাবে না। আচ্ছা আপনি দেখছেন এই 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে কোটা আন্দোলন হয়েছিল, ওইখানে কি ছেলে মেয়েরা পার্টিসিপেট
পার্টিসিপেট করছিল? আপনি দেখছেন এই ঢাকা শহরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, সেখানে কি ছেলে মেয়েরা পার্টিসিপেট করছিল? তাহলে আজকের ডাকসু নির্বাচনে যদি ওই রকম কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে তো এটা তো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের। ওনারা ভোট বয়কট করলো কয়টায়? 10টা 12টায়? তো আপনারা যদি মনে করেন রাতের দেখে বেলা তো আর ভোট হয়েছে, না না boycott না করা যায় না। রাতের বেলা ভোট হয়েছে, তাহলে সকাল 8টার সময় আপনারা ভোটে গেছেন কেন? আর ওনারা যে ভোটটা বয়কট করছে এই যে আবার জাতীয় নির্বাচনের আলোচনা শুরু করতে হবে। অসংখ্য ধন্যবাদ মারুফা আক্তার 12টার পাপি। পরে কি ধন্যবাদ সাধারণ রিনা ছাত্রছাত্রীরা সেনপ্রিজ। ভোট বয়কট আর বলার করছে? সুযোগ ধন্যবাদ নাই। নীলুফার চৌধুরী। ছাত্ররা এই পরিস্থিতি আমরা রুখে দাঁড়াক, সেটাই আমাদের কামনা। আপাতত বিদায় আজকে থেকে। শিক্ষক